রক্তাক্ত অবস্থায় এক হাতে নিজের পেটে ক্ষতস্থান চেপে ধরে অন্য হাতে 7 মাসের ছোট্ট মেয়েটিকে নিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। আমার থেমে গেলে হবে না। আমি না বাঁচলে আমার কলিজার টুকরোকে বাঁচাতেই হবে। আমার কলিজার টুকরোর জন্য হলে আমাকে দৌড়াতে হবে, বাঁচতে হবে এই নরপশুদের হাত থেকে। আশেপাশটা পুরো নির্জন, পেছনে একটা লোক আমাদের ধাওয়া করেছে। এমনটা নয় যে আমি ওদেরকে চিনি না, আমি চিনি এরা কি। আজ আমি দুর্বল বলেই ওরা সাহস পেয়েছে আমার দিকে হাত বাড়াতে, না হলে আমার ছায়া দেখতে ওদের সাধনা করতে হতো। আজ আমি দুর্বল, ওরা শক্তিশালী, কিন্তু সময় আমারও আসবে। সামনে অনেকগুলো বড় ট্রাক দেখতে পেয়ে তার মাঝের একটার মধ্যে লুকিয়ে পড়লাম। লোকগুলো ততক্ষণে আমাদের পেছনে চলে এসেছে। ট্রাকের সামনে দাঁড়িয়ে এদিক সেদিক খুঁজতে লাগলো। আমি আমার মেয়েকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে যতটা সময় লেপটে আছি। আমাকে খুঁজে না পেয়ে ওরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ছেলেটা গেল কই? এত ক্ষত নিয়ে তো এত তাড়াতাড়ি আড়াল হওয়ার সম্ভব নয়। পাশ থেকে একজন বলল, বস, ট্রাকগুলোর মধ্যেই আছে ওরা, ভালো করে খুঁজতে হবে। অলরেডি আমরা অনেকটা বন সাইডে চলে এসেছি। বাকিরা ওর সঙ্গে সহমত হলো। সবাই মিলে আবারও পুনরুত্থমে আমাকে খুঁজতে লাগলো। আমার কলিজাটা হয়তো আজ বুঝতে পেরেছে যে তার সামান্য কারণে ঘটে যেতে পারে অনেক কিছু, তাই তো সে আজকে নিশ্চুপ। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেল ওরা আমাদেরকে। ব্যথার চোটে পেরে উঠলাম না ওদের সঙ্গে, হেরে গেলাম আমি। ওরা আমার থেকে নিয়ে গেল আমার কলিজার টুকরাকে। আমি সেখানে নিথর রক্তাক্ত দেহ নিয়ে পড়ে রইলাম। খাতুর কণ্ঠে ভিক্ষা চাইলাম মেয়েটিকে, প্লিজ ওকে ছেড়ে দে, তোরা যা যা সব দেব, প্লিজ ওকে ছেড়ে দে। আমার কথায় ওরা হয়তো হাসির কিছু পেয়েছে, উন্মাদের মতো হাসতে লাগলো সবাই। আমি অনেক কষ্টে কাঁপা হাতে ওদের মধ্যে একজনের পা ধরে পড়লাম। ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দে, তোদের পা ধরছি, আমি কথা দিচ্ছি ওকে নিয়ে এই দেশ ছেড়ে আমি চলে যাব, আর কখনো তোদের সামনে আসবো না। একটু বাঁচতে দে আমাদের। ও তো দেখ বাচ্চা, ও নিষ্পাপ, ও কিচ্ছু করেনি, যা করার আমি করেছি। সবাইকে তো শাস্তি দিলি বল, বাচ্চাটাকে ছেড়ে দে ভাই। কথাটা বলেই কাঁদতে লাগলাম। খুব কষ্ট হচ্ছে। মেয়েটাও গগন ভিতরে চিৎকার দিয়ে কাঁদছে। ওরা এসে আমার পেটের ক্ষতস্থানে লাথি দিয়ে আমার কলিজাকে নিয়ে চলে গেল। আমি শুধু চেয়ে রইলাম, চোখ দিয়ে অশ্রুধারা বইছে। এখন জানি না সামনে কি হবে। হয়তো আমার রক্তের গন্ধে বন্য প্রাণীরা চিরে খাবে আমাকে। দুঃখ নেই আমার, ভয় শুধু এক জায়গায়। আমি পারলাম না আমার কলিজাকে সুরক্ষিত রাখতে। পুরো শরীর অবশ হয়ে আসছে, আমার চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এই বুঝে ফুরিয়ে গেল আমার নিঃশ্বাস। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে ঘড়ি ও পার্স, পরনে বোরখা, সাথে হিজাব, উচ্চ মধ্যবর্তী ঘরের মেয়ে আজ আমি বিশ্ববিদ্যালয় যাচ্ছি। আমি এবছর ঢাকার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমি অনার্স ফার্স্ট ইয়ারের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী। আজ আমার বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন। হোস্টেল সুপারকে রুমের চাবি দিয়ে তারপর ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হোস্টেল থেকে হেঁটে যেতে 20 মিনিটের পথ। মধ্যবিত্ত ঘরের হাওয়ায় খুব হিসাব করে গুছিয়ে চলতে হয় আমাদের। বাবা প্রাইভেট কোম্পানির চাকরিতে নিয়োজিত আছেন। তা দিয়ে দাদুর সংসার, মায়ের চিকিৎসার খরচ, আবার আমার পড়াশোনা, হোস্টেল খরচ বহন করে সংসার চলছে। ও, আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হয়নি। আমি আনবিয়া খান আদ্রিতা আহমেদ। সবাই আদ্রিতা আহমেদ নামেই চিনে। আমার বাবা একজন প্রাইভেট কোম্পানি কর্মচারী, আর মা, তিনি মরণব্যাধি ক্যান্সারের দিকে ধাবিত হওয়া একজন রোগী। এই কথাটি আমি ছাড়া আমার পরিবারের আর কেউ জানে না। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই বাবা মায়ের থেকে দূরে একটা কিন্ডার গার্ডেনে জব নিয়ে পড়াশোনা করছি। আপাতত এইটুকুই থাক। হেঁটে ভার্সিটিতে যাচ্ছি। আজ ভার্সিটির প্রথম দিন, লেট করলে চলবে না। 20 মিনিট পর ভার্সিটিতে চলে আসলাম। চারিপাশ নতুন পরিবেশ, নতুন মানুষ, সবাই অচেনা। অফিস রুমে এসে আমাদের ক্লাস কোথায় তা জেনে নিলাম। তারপর ক্লাসে বসে আছি।
হঠাৎ একটা মেয়ে এসে বলল, হ্যালো, আমি নরিন, এই ক্লাসেই ছাত্রী। তুমিও নিশ্চয়ই? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমরা দুজন অনেক কথা বললাম, এর মাঝে ফ্রেন্ডশিপও হয়ে গেল। আমি সবার সাথে হাসি মুখে কথা বলছি। যারা একটু বেশি ভালো তাদের সাথে মিশে যাই। নওরির সাথে কথা বলেও খুব ভালো লেগেছে। আজ কোনো ক্লাস হয়নি। স্যাররা এসে নিজেদের পরিচয় ও সাথে কিছু কথা বলে চলে গেলেন। দুপুর 1টায় আমাদের ছুটি হয়ে গেল। নওরি আর আমি একসাথেই বেরিয়ে আসলাম। নওরিনের বাসা ভার্সিটি থেকে 10 মিনিটের দূরত্বে, আর আমার 20 মিনিটের দূরত্বে। রাস্তায় কথা বলতে বলতে হাঁটছিলাম। হঠাৎ নওরি বলল, চলো, আজ আমাদের বাসায় চলো। না রে, আজ না, অন্য কোনো দিন। আজ তো মাত্রই পরিচয় হলো, আজ আসি। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। নওরির থেকে বিদায় নিয়ে হোস্টেলে চলে আসলাম। শাওয়ার নিয়ে লাঞ্চ করে চলে গেলাম কিন্ডারগার্টেনে পড়াতে। রাত 10টা। দেশের সব নিউজ চ্যানেল বারবার দুটি খবর প্রচার হচ্ছে, আর তা হলো বাংলাদেশের স্বর্ণামধন্য ব্যবসায়ী আদিত্য চৌধুরীর একমাত্র ছেলে আরিয়ান চৌধুরী নিখোঁজ। গত দুদিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন আর্মি কন্টেনের হঠাৎ এইভাবে গুম হয়ে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না। নিউজ চ্যানেলের সিনিয়র রিপোর্টার নাহিদ শেখ ও তার পরিবারের হঠাৎ আগুনে পুড়ে মৃত্যু। কে বা কারা মেরেছেন তা নিয়ে চলছে পুলিশের তদন্ত। এই দুটি খবর যেন নড়িয়ে দিয়েছে পুরো দেশ। সারা দেশে চলছে গরম পরিবেশ। কর্নেল আরিয়ান চৌধুরী ছিলেন যুব সমাজের জন্য একজন আইডল, মেয়েদের ক্রাশ। আরিয়ান চৌধুরী একজন কর্নেল হয়েও সে সর্বদা ছিলেন সাধারণ। সময় পেলেই অসহায়দের সেবায় নিয়োজিত হতো তিনি। তার মধ্যে ছিল না কোনো অহংকার। এত বড়লোক হওয়ার পরও তার এমন নম্র মিশুক ব্যবহারই মন জয় করছে সবার। আর তার বাঁকা দাঁতের হালকা টোল পড়া হাসির নজর কেড়েছে হাজারো মেয়ের। নাহিদ শেখ দেশের একজন সৎ নিউজ রিপোর্টার ছিলেন। সকল রকমের বেআইনি কাজ কারবার বন্ধ করার জন্য যা প্রয়োজন তাই করবে নাহিদ শেখ। এর জন্য দেশে তার অনেক নামডাকও রয়েছে। চৌধুরী ম্যানশন, বাড়ির চারপাশে পুলিশ, র্যাব, আর্মি এর কড়া নিরাপত্তা চলছে। প্রেস মিডিয়ারা তো সারাক্ষণ বসেই রয়েছে। বাড়ির হলরুমে সোফায় মাথায় হাত দিয়ে বসে আছেন আদিত্য চৌধুরী। একমাত্র ছেলে এভাবে উদার হয়ে যাওয়াটা মেনে নিতে পারছে না তিনি। বাড়ির উপরতলা থেকে 20 বছরের একটি মেয়ে দৌড়ে নেমে এলো। তার পিছন পিছন ছুটে এলো আরও কয়েকজন। মেয়েটি দৌড়ে আদিত্য চৌধুরীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, বাবা প্লিজ ভাইওকে ফিরিয়ে দাও, আমার ভাইওকে দাও না ফিরিয়ে। কাঁদতে কাঁদতে মেয়েটি বাবা আর তার বুকে পড়ে রইল। মেয়েটি আরিয়ান চৌধুরী একমাত্র বোন আয়েশা চৌধুরী, দেখতে সম্পূর্ণ ভাইয়ের মতো দেখতে। বাকি পরিচয় পরে জানা যাবে। বিশেষ কারণে আরিয়ানের বোনের নাম আয়েশা থেকে আফরা দেওয়া হলো। বিকেলের শেষ রোদটুকু যেন এক নিমেষেই ফুরিয়ে যায়। আকাশপানে তাকিয়ে থেকেও যেন শেষ রোদটুকু ধরে রাখা যায় না। সূর্যকে ডুবিয়ে চাঁদের আগমন ঘটবে বলেই হয়তো এত তাড়া দিয়ে রোদটুকু মিলিয়ে যায়। শহরের যান্ত্রিক হাওয়া আবহাওয়া ভেদ করে আসা রোদটুকু গায়ে মেখে বাড়িতে পৌঁছালো অদ্রিতা। আজ মন কাছে মায়ের জন্য। অসুস্থ মাকে ফেলে এত দূরে এসেও থাকতেও পারছে না, আর যেতেও পারছে না অদ্রিতা। এক প্রকার দোটানায় পড়েছে। মায়ের সাথে কথা না বললেই মনে হয় এই বুঝি মায়ের কোনো দুঃসংবাদ পেল। সারাক্ষণ একটা ভয় নিয়েই থাকতে হয়। হোস্টেল রুমে ঢুকেই রুমমেট ঈশা রেগে বলে উঠল, কি রে, এত লেট হলো কেন? আজ সন্ধ্যা হয়ে গেছে, তা কি খেয়াল আছে? ঈশার কথায় মুচকে এসে বললাম, জি মহারানী, খেয়াল আছে। আজ লেট হয়নি, বরং তুই তাড়াতাড়ি চলে এসেছিস, তাই এমন লাগছে। নিজের কথায় নিজেই বোকা বনে গেল ঈশা। অদ্রিতা হাসতে হাসতে ফ্রেশ হয়ে আসলো। তারপর দুই বান্ধবী মিলে সারাদিনের সকল ঘটনা একসাথে শেয়ার করে হাসতে লাগলো। ঈশা ও অদ্রিতার মতোই মধ্যবিত্ত ঘরের মেয়ে। হোস্টেলে ওদের পরিচয়। ঈশা একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ করে। ঈশা আর অদ্রিতা একই ক্লাসে পড়ে, তবে অন্য ডিপার্টমেন্ট।
অদ্রিতা হোস্টেলে এসেছে 4 দিন। ঈশা আরও আগে থেকেই হোস্টেলে থাকতো। হোস্টেলে আসার পর থেকে অদ্রিতা আর ঈশা দুজন এমনভাবে মিশে গেছে, এদের দেখে মনে হয় এদের কত বছরের বন্ধুত্ব। দুজন দুজনের সুখ দুঃখ হাসি মজার সাথী হয়ে গেছে। বাবার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো আবদার করতে লাগলো আফরা। তার আবদার যে তার ভাইকে নিয়েই ঘেরা। অসুস্থ আফরা ভাইয়ের জন্য কাঁদতে কাঁদতে বারবার হুঁশ হারাচ্ছে। আদিত্য চৌধুরী ও চিন্তিত নিজের একমাত্র ছেলেকে নিয়ে। কে বা কারা এমন করলো জানে না সে, জানতে পারলে তাকে সেখানে পুঁতে রাখতেন তিনি। আদিত্য চৌধুরী একজন অতি ভদ্র সৎ শান্তশিষ্ট লোক, কিন্তু একবার রাখলে সব কিছু তছনছ করতেও দ্বিধায় করবেন না তিনি। আদিত্য চৌধুরী স্ত্রী রিয়া আফরাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। তারপর থেকে আরিয়ান আদিত্য চৌধুরী মিলেই আফরাকে লালন পালন করছে। আদিত্য চৌধুরী সারাদিন বিজনেস নিয়ে থাকতো, তাই তিনি আফরাকে ঠিকমতো সময় দিতে পারতো না। কিন্তু আরিয়ান বন্ধুদের সাথে আড্ডা মজা করার সময়টা বাড়িতে বসে বোনের সাথে মজা দুষ্টুমি করত। আরিয়ান কখনো আফরাকে কারো শূন্যতা অনুভব করতে দেয়নি, কিন্তু সবার একটা আলাদা করে শূন্যতা ভালোবাসা থাকলেও যা চাইলেও একজন পূরণ করতে পারে না। কিন্তু আরিয়ান নিজের সবটা দিয়ে আফরাকে সামলিয়েছে। আরিয়ানই আফরার মা বাবা ভাই বোন বন্ধু সব। বাবার বুকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আফরা। আদিত্য চৌধুরীও কাছে, আরিয়ানি তো আদিত্য চৌধুরীর সবটা জুড়ে। এইভাবে কেটে গেল কয়েক ঘন্টা। রাত 1টা। প্রেসদের কোনোভাবে থামানো যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আদিত্য চৌধুরী প্রেস মিট করবেন। ওনার সাথে আফরাও থাকবে। চোখ মুখ মুছে নিজেকে যথেষ্ট স্বাভাবিক করার চেষ্টা করছে। গার্ডেন এরিয়াতে আসলো আদিত্য চৌধুরী ও আফরা চৌধুরী। কাঁদতে কাঁদতে ফর্সা মুখ লাল হয়ে আছে। আফরাকে দেখলে যে কারোরই মায়া লাগবে। আদিত্য চৌধুরী ও আফরা দুজনেই মিডিয়াদের সামনে এসে দাঁড়ালো। চারিদিকে পুলিশের কড়া নিরাপত্তা। মিডিয়ার লোক নিজেদের মনে পুষে রাখা সকল প্রশ্ন উগলে দিচ্ছে আদিত্য চৌধুরী ও আফরা চৌধুরীর উপর। আদিত্য চৌধুরী নিজেকে স্বাভাবিক করে কিছু কথা বললেই একজন সাংবাদিক আফরাকে আজব এক প্রশ্ন করে বসলেন। আফরা চৌধুরী, আপনার ভাইয়ের কি কারোর সাথে এফআইআর ছিল? আপনি কি কিছু জানেন আপনার ভাইয়ের হঠাৎ নিখোঁজ হওয়ার বিষয়ে? সাংবাদিকের প্রশ্নে ঘাবড়ে যায় আফরা। বাড়ির ছায়াতল থেকে বেরিয়ে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি আফরা, তাই সবটা আফরার জন্য নতুন। আফরা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিচ্ছু জানি না ভাইও। কই, তোমরা তো সবাই চাইলেই খুঁজে পেতে পারো। ভাইয়াকে দাও না আমার ভাইকে। আমার ভাইও কখনো আমাকে না খাইয়ে নিজে খায়নি। আমি জানি ভাইও এখনও খায়নি। ভাইও বড্ড অগোছালো, জানি না কেমন আছে ভাইও। তোমরা এনে দাও না আমার ভাইওকে। যত টাকা লাগে, যা লাগে সব দিব, তাও দাও না আমার ভাইওকে। আমি থাকতে পারছি না আমার ভাইওকে ছাড়া। আচ্ছা, ভাইওর কাছে আমাকে দিয়ে আসবে তোমরা? আমার ভাইওর কাছে দিয়ে আসো না আমাকে। কখনো আমরা আর কারোর সামনে আসবো না। দাও না আমার ভাইওকে। আফরার কান্নামাখা কণ্ঠে বলা কথাগুলো অনেক চোখে জল এনে দিয়েছে। ভাইয়াকে কতটা ভালো না বাসলেও এমন আবদার করে কেউ। আফরাকে কাঁদতে লাগলো। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে আদিত্য চৌধুরী আফরাকে নিয়ে বাড়ির ভেতর ঢুকে যায়, আর পুলিশ গার্ডরা মিডিয়াকে বের করতে ব্যস্ত। পড়া শেষ করে বাবা মার সাথে কথা বলেই ফেসবুক লগ ইন করতে একটি 10 বছরের পিচ্চির কান্নামাখা মুখ দেখে থমকে যায় অদ্রিতা। অনেকটা মায়া মেয়েটির মুখে। অদ্রিতা ভিডিওটি অন করে মেয়েটির বলা কথাগুলো শুনতে লাগলো, আর জানতে পারলো মেয়েটি বাংলাদেশের স্বনামধন্য বিজনেসম্যান আদিত্য চৌধুরীর মেয়ে এবং মেয়েদের ক্রাশ বয় কর্নেল আরিয়ান চৌধুরীর বোন আফরা চৌধুরী। আরিয়ান চৌধুরী নিখোঁজ হওয়ার জন্য আফরার এমন আহাজারি নিজের অজান্তে কেটে দিল অদ্রিতা। সত্যি মানুষের জীবন বড্ড অদ্ভুত। যাকে চেনে না জানে না, তার কথা ভেবে আবেগে নিজের মূল্যবান অশ্রু বিসর্জন দেয় মানুষ। যেমন অদ্রিতা চিনে না জানে না কে এই আফরা, কে এই আরিয়ান, অথচ তাদের কথা ভাবেই বুকটা ভারী হচ্ছে তার। বিছানায় এপিট ওপিট করতে একসময় ঘুমিয়ে পড়ল অদ্রিতা। সকাল মানেই নবদিনের সূচনা। এই সকাল বদলে দেয় অনেক কিছু। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কিন্ডারগার্টেনে গেল অদ্রিতা। একদিন পরপর ভার্সিটি হওয়ার সমস্যা হয়নি অদ্রিতার। আজ সারাদিন কিন্ডারগার্টেনের সময় হবে অদ্রিতার। ঈশাকে বলে বোরকা হিজাব পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল অদ্রিতা।
সকালে সূর্যের প্রথম কিরণ মুখে পড়তেই জেগে যায় আরিয়ান। জেগে নিজেকে আবিষ্কার করে বনের মাঝে পিকনিক স্পট টাইপ খোলা মেলা কোনো জায়গায়। পিকনিক স্পট বলার কারণ চারদিকে লকড়ি দিয়ে আগুন জ্বালানো ছায়, রাতের খাবার তৈরির সরঞ্জাম ইত্যাদি। আরিয়ান ওর ব্যথা শরীর নিয়ে উঠতে চেষ্টা করেও ব্যর্থ। আরিয়ানের ব্যথায় কুকরানো আওয়াজ, কয়েক জোটা পা ছুটে আসছে। হয়তো আশেপাশে ছিল, তাই খুব দ্রুত চলে আসে। আরিয়ানের চোখে দেখে কয়েকজন আর্মি জুনিয়র অফিসার ওকে এখানে এনেছে। অফিসারদের চিনে না আরিয়ান। তাদের থেকে আরিয়ান জানতে পারে গতকাল বিকেলে শেষ আলো ফুরিয়ে যাওয়ার পূর্বেই ওরা আরিয়ানকে পায়, তাই ওরা আরিয়ানকে নিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। সারারাত নানাভাবে আরিয়ানকে চিকিৎসা করে ওরা। জুনিয়রদের থেকে আরিয়ান জানতে পারে আশেপাশে কোথাও কোনো বাচ্চা মেয়েকে পাওয়া যায়নি। ব্যথায় নড়তেও কষ্ট হচ্ছে আরিয়ানের, কিন্তু শরীরের ক্ষত থেকে মনের ক্ষতটা অনেকটাই বেশি। গত 3 দিন কঠোর পরিশ্রম করে শেষ অবধি বাঁচাতে পারল না নাম্মিকে। রক্তাক্ত অবস্থায় দৌড়ানো ছেলেটি আরিয়ান ছিল, আর বাচ্চা মেয়েটির নাম নাম্মি। বাকিটা আরিয়ানের থেকে জানেন। 2 দিন পর সময় কারোর জন্য থেমে থাকে না, আর কারোর জন্য কেউ থেমে থাকে না। অদ্রিতার নিজেই পড়ালেখা, চাকরির সাথে পার্ট টাইম জব নিয়ে ভালোই আছে, কিন্তু অদ্ভুত বিষয় এই 2 দিনে বারবার আফরার কথা মনে পড়ছে অদ্রিতার। আফরার কান্না মাখা মায়াবী মুখটা নড়িয়ে দিয়েছে অদ্রিতার মন। না চাইতেও ও বারবার অদ্রিতার মন আফরার কথা ভেবেছে। এই 2 দিন আরিয়ান অনেকটাই সুস্থ হয়ে গেছে। আজ আরিয়ান ঢাকায় ব্যাক করবে, আর যারা নাম্মিকে নিয়েছে তাদের ঠিকানা গিয়ে ওদের সবাইকে মেরে হোক বা জীবন্ত হোক নাম্মিকে নিয়ে আসবে। আরিয়ান এখনো জানে না আফরার খবর বা সারা দেশের খবর। বনের ভেতরে থাকায় তেমন নেট পায়নি আরিয়ান। ভাইয়ের শোকে হাসপাতালে আইসিইউতে ভর্তি আফরা। অতিরিক্ত কান্না হওয়ার আর না খাওয়ার ফলে আফরার মানসিক ও শারীরিকভাবে অনেকটাই উইক হয়ে পড়েছে, আর শ্বাসকষ্ট সমস্যা থাকার কারণে আরও ব্যাঘাত ঘটছে। আজ 2 দিন আফরা বেহুশ। আদিত্য চৌধুরী 2 ছেলে মেয়ের চিন্তায় প্রেশার বেড়ে হসপিটালে অন্য এক কেবিনে আছেন। আরিয়ান নিখোঁজ হওয়ার যেন পুরো চৌধুরী পরিবারের শোকের অতলে ডুবিয়ে দিয়েছে। আরিয়ান আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, কারণ আরিয়ানের বাবা ওর দাদা দাদিমার একমাত্র সন্তান ছিল, আর ওর মায়ের এক ভাই থাকলেও বোনের মৃত্যুর কারণে সেও দূরত্ব বাড়িয়ে নিয়েছে। নিজেকে যথেষ্ট পরিমাণ লুকিয়ে ঢাকায় পৌঁছালো আরিয়ান। তখন প্রায় বিকেল শেষে সন্ধ্যা ছুঁই। আরিয়ান ঢাকায় পৌঁছে ওর অ্যাসিস্ট্যান্ট সাগর আর টিমকে নিয়ে ঢাকার পুরাতন এক গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। ওই গোডাউনে আছে ছোট্ট নাম্মি। আরিয়ান এখনো জানে না আদৌ বাচ্চাটি ঠিক আছে তো। আরিয়ানের মনে হাজারো চিন্তা বাসা বেঁধেছে। সকল চিন্তার মাঝে আবারও পুরনো এক চিন্তা উকি দিচ্ছে, সেটা হলো আফরা। আরিয়ান সাগরকে জিজ্ঞেস করলো আফরার কথা। সাগর কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার আফরা ম্যাম ঠিক আছে, আপনার জন্য কেঁদেছে কিছুটা। আরিয়ান ওহ বলে চুপ হয়ে গেল, আর মনে মনে কিছু একটা ভাবতে লাগলো। আর সাগর মনে মনে বলল, সরি স্যার, মাফ করবেন। এখন সত্যটা বললে আপনি প্যানিক হয়ে যাবেন, তখন একটা কাজও ঠিক করে করতে পারবেন না, এতে ক্ষতিটা আপনারই হবে, মাফ করবেন। অবশেষে পৌঁছালো সেই গোডাউনে। অনেকক্ষণ সবার সাথে মারপিট করে আরিয়ান নাম্মির কাছে গেল। এই 2 দিন হয়তো ঠিকমতো খাওয়া হয়নি। একটা ছোট্ট বেঞ্চের উপর শুয়ে আছে নাম্মি। চোখে কোনো পানি চিকচিক করছে, গালে চট থাপ্পড়ের দাগ রয়েছে, চোখ মুখ শুকানো। পাশে একটা ফিডারে নষ্ট দুধ দেখতে পেলেও যার কিছু অংশ নাম্মির মুখে লাগানো। হয়তো কেঁদেছে বলে জোর করে খাওয়ানোর চেষ্টা করছে। নাম্মির জামা কাপড়ে বমির দাগ দেখা যাচ্ছে। ফর্সা চেহারায় 2 দিনে বিষণ্ণতার ছাপ। নাম্মিকে এমন অবস্থা দেখে কেঁদে ফেলল আরিয়ান। কয়েকবার নাম্মিকে জাগানোর চেষ্টা করেও লাভ হয়নি। ভয়ে আরিয়ান রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। কিছু না ভেবে দৌড়ে যেতে লাগলো নাম্মিকে নিয়ে। আরিয়ানের টিম বাকি গুন্ডাদের ধরতে ব্যস্ত। বাইরে গিয়ে গাড়িতে উঠে চালাতে গিয়ে দেখলো গাড়ির টায়ার পাঞ্চার। সব গাড়ির একই অবস্থা। আরিয়ান কিছু না ভেবে উপায় পেয়ে ছোট্ট নাম্মিকে নিয়ে দৌড়াতে লাগলো। তাতে বিশেষ লাভ হয়নি। পেটের ব্যথায় কিছু দূর যেতেই থেমে যায় আরিয়ান। কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু একটা শক্তি সঞ্চয় করে এক হাত পেটে রেখে অন্য হাত দিয়ে নাম্মিকে ধরে আবারও পূর্ণদমে দৌড়াতে লাগলো আরিয়ান। আবারও তেমন লাভ হলো না। আশেপাশে অনেক গাড়ি যাচ্ছে, কিন্তু কোনো গাড়ি থেকে হেল্প পাচ্ছে না আরিয়ান।
দৌড়ানোর ফলে পেটের ক্ষতস্থান থেকে রক্ত পড়তে থাকলো। সেদিনের মতো আজও চারিদিকে অন্ধকার দেখছে আরিয়ান। নিজেকে বড্ড অসহায় লাগছে আরিয়ানের। একদিকে ব্যথা, অন্যদিকে নাম্মির চিন্তা। বুক ফেটে যাচ্ছে আরিয়ানের। আবারও আরিয়ানের সাহায্যে হাত নাড়তে লাগলো, সাথে সাদা শার্টের নিচে অংশ রক্তে ভিজে যাচ্ছে। আরিয়ানের অবস্থা খারাপ হতে লাগলো। আরিয়ানের শরীর যথেষ্ট পরিমাণ দুর্বল, চাইলেও আর পারছে না। সাহায্যের জন্য হাত বাড়াতে লাগলো। হঠাৎ একটা সিএনজি আরিয়ানের সামনে থামলো। আরিয়ানের চোখে মুখে মুহূর্তেই অপ্রত্যাশিত কিছু পাওয়ার আনন্দ খেলে উঠল। গাড়ি থেকে বেরিয়ে এলো বোরকা পরিত অদ্রিতা। কিন্ডারগার্টেন থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আর তখনই রাস্তায় রক্তাক্ত আরিয়ান আর কোলে বাচ্চাকে দেখল। তখন গাড়ি থামাতে বলল অদ্রিতা, কিন্তু সিএনজি ড্রাইভার প্রথমে রাজি না হলেও অদ্রিতা জোরাজোরিতে রাজি হলো। অদ্রিতা আরিয়ানের কাছে জিজ্ঞেস করলো কি হয়েছে, আর তখন আরিয়ান বলল, প্লিজ ওকে বাঁচান, আমার মেয়েটা কথা বলছে না, ওকে হাসপাতালে নিতে হবে, প্লিজ সাহায্য করুন আমাকে। অদ্রিতার নাম্মিকে এক পলক দেখলো, মুহূর্তে এক মায়া কাজ করলো। অদ্রিতার নাম্মিকের দিকে চেয়ে বলল, ঠিক আছে চলুন, দিন ওকে আমার কাছে দিন, আপনার অবস্থা অনেক খারাপ, ব্লিডিং হচ্ছে অনেক। অদ্রিতার নাম্মিকে নিয়ে সিএনজিতে উঠল। আরিয়ান ড্রাইভারের সাহায্যে সিএনজিতে উঠে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ব্যথায় বারবার গলা শুকিয়ে আসছে। অদ্রিতা হয়তো তা বুঝতে পেরেছে। অদ্রিতা ব্যাগ থেকে এক বোতল পানি আরিয়ানকে দিল। পানিটা পেয়ে আরিয়ান যেন আকাশের চাঁদ পেল, ডকডক করে সব পানি খেয়ে ফেলল। আরিয়ান অদ্রিতাকে ধন্যবাদ জানালো। অদ্রিতা তখন আরিয়ানের পরিচয় জানলো। এরপর অদ্রিতা নাম্মির জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো নানানভাবে। কোনো কাজ হয়নি। নাম্মির মুখ দেখে অদ্রিতার চোখে অটোমেটিক পানি পড়তে লাগলো। অদ্রিতা 10 মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছালো। আরিয়ান এত ব্যথার মাঝেও মুখে মাস্কটা পরে নিল যাতে কেউ চিনতে না পারে। আরিয়ান নিখোঁজ হওয়ার সারা দেশে যে তোলপাড় চলছে তা কিছুটা হলেও আরিয়ানের কানে আসছে। আর এখন যদি অদ্রিতা আর নাম্মিকে সহ ওকে দেখে তাহলে নানান কথা রটে যাবে। আরিয়ান নিজে নিয়ে সমস্যা না হলেও অদ্রিতাকে নিয়ে সমস্যা। ওকে সাহায্য করতে গিয়ে অদ্রিতা বিপদে পড়বে, তা আরিয়ান চায় না। ওয়ার্ড বয়ের সাহায্যে অদ্রিতা আরিয়ান আর নাম্মিকে নিয়ে ভেতরে গেল। ওয়ার্ড বয় আরিয়ানকে নিয়ে জরুরি বিভাগের অন্যদিকে গেল, আর অদ্রিতা নাম্মিকে নিয়ে জরুরি বিভাগের অন্যদিকে গেল। নাম্মিকে ডাক্তার দেখে লাগলো। না খাওয়া আর অতিরিক্ত কান্নার ফলে নাম্মির ব্রেন নার্ভ ইনজুরি হয়েছে। নাম্মিকে দেখে বুকটা কেঁপে উঠল অদ্রিতার। গাড়িতে টুকটাক কিছু জানা হয়েছে ওর। অদ্রিতা তখন নাম্মির নাম জিজ্ঞেস করলো, তখন অদ্রিতা ফাঁসাতে পড়ল। নাম্মির নাম অদ্রিতা জানা নেই। হাসপাতালে সবাই অদ্রিতাকে নাম্মির মা ভাবছে। অদ্রিতা কুল না পেয়ে আরফি চৌধুরী বলল নাম্মির নাম। রেজিস্টার খাতায় আরফি চৌধুরীর নাম উঠে গেল। এখন নাম্মির বাবা মায়ের নাম জানতে চাইলে ডক্টররা তখন উপায় না পেয়ে অদ্রিতার নাম আর বাবার নাম আরিয়ান চৌধুরী বলল। মায়ের নাম অদ্রিতা আহমেদ বলল। নাম্মিকে আইসিইউতে রাখা হলো, নলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। গ্লাসের বাইরে থেকে সব দেখতে লাগলো অদ্রিতা। নাম্মির অবস্থা এত ভালো নয়। অদ্রিতা খুব কান্না পাচ্ছে। তারপর ডাক্তারদের বলে জরুরি বিভাগের দিকে গেল আরিয়ানের খোঁজে। সেখান থেকে জানতে পারলো আরিয়ানের অপারেশন চলছে, পেটে সেলাই খুলে গিয়েছে। কিছুক্ষণ অপারেশন থিয়েটারের সামনে দেখে আবার নাম্মির কাছে গেল অদ্রিতা। সেখানে গিয়ে ডাক্তারদের বলা কিছু ওষুধ কিনে আনলো, আর সাথে হাসপাতালে আজকের কিছু বিল। সিএনজি থেকে নামার পূর্বে আরিয়ান অদ্রিতাকে একটি ডেবিট কার্ড দিয়ে তার পিন দিয়ে দিয়েছিল। আমি জানি আমি কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারাবো। হাসপাতালে গেলে আমার খবর ছড়িয়ে পড়বে। আপনি আমার মেয়েকে চিকিৎসা করাবেন। এই ক্রেডিট কার্ডে যথেষ্ট টাকা আছে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ আমার মেয়ের খেয়াল রাখবেন প্লিজ। ক্রেডিট কার্ডে যে টাকা আছে তাতে আপনার কোনো সমস্যা হবে না, নিজের মতো খরচ করবেন। কিন্তু আপনার কাছে একটাই মিনতি, আমার মেয়েটার খেয়াল রাখবেন। আর আপনি ছাড়া যেন দুনিয়ার কেউ খোঁজ না পায়, প্লিজ। হাত জোর করে বলল আরিয়ান। অদ্রিতা আরিয়ানকে বলল, আমি প্রতিজ্ঞা করছি আমার শেষ রক্তবিন্দু অবধি আমি ওর রক্ষা করব, আপনি চিন্তা করবেন না। আরিয়ান নাম্মিকে মিডিয়া জগৎ থেকে দূরে রাখার অনেক কাহিনী অদ্রিতাকে বলল। অন্য কোনো সময় বলবো।
সারা দেশে চলছে এক অদ্ভুত নিউজ। আরিয়ান চৌধুরী অসুস্থ অবস্থায় ঢাকার এক হসপিটালে পাওয়া গেছে। সেখানে এক ওয়ার্ড বয় থেকে জানতে পারে আরিয়ান চৌধুরী হসপিটালে এনেছে একটি মেয়ে, আর মেয়েটির কোলে এক বাচ্চা ছিল। এই খবর নিয়ে মেতেছে সারা দেশ, সোশ্যাল মিডিয়া। কেউ বা রোটাচ্ছে প্রেমজনিত খবর, কেউ বা রোটাচ্ছে সাহায্যজনিত খবর। মানুষ মাত্রই অদ্ভুত, সামান্য তিল থেকে তাল বানাতে এক্সপার্ট এরা। আরিয়ানকে অবজার্ভে রাখা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য আরিয়ান প্রচণ্ড রকমের দুর্বল। এখনো আরিয়ানের জ্ঞান ফেরেনি। পুরো হাসপাতাল পুলিশের চেকিং। আরিয়ান হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানাজানি হওয়ার কিছুক্ষণ পরেই আফরা চৌধুরী আর আদিত্য চৌধুরী হসপিটালে এসে পৌঁছায়। আফরার গায়ে হসপিটালের পোশাক। আফরার জ্ঞান ফেরার ঘণ্টাখানিক পরেই আরিয়ানের কথা শুনে মুহূর্তে কিছু না ভেবে চলে আসেন আদিত্য চৌধুরী। আফরা চৌধুরী নাম্মি ওরফে আরবির অবস্থা এখনও আশঙ্কাজনক। নষ্ট দুধ জোর করে মুখে ঢোকানোর কারণে নষ্ট দুধের ব্যাকটেরিয়াগুলো আরবির পাকস্থলীতে আক্রমণ করে, যার জন্য আরবিকে ওয়াশ করানো হয়। এত পিচ্ছি বাচ্চাকে ওয়াশ করাটা অনেকটাই টাফ, তাও ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেন। অদ্রিতা ঈশাকে কল করে বলে দিয়েছে সে একটু বাইরে আছে, কয়েকদিন পরে আসবে। কিন্ডারগার্টেন থেকেও ছুটি নিয়েছে। আর নতুন পার্ট টাইম জব তো করতে পারেনি অদ্রিতা, কারণ জয়েনের আগেই ছুটি কেউ মানবে না। তাই সেটার আশা বাদ দিয়ে আরভির জন্য দোয়া করতে লাগলো অদ্রিতা। আরভির মায়া ভরা মুখটা দেখে শত জনম পার করে দিতে পারবে এমন হাজারো অদ্ভুত ভাবনার উকি দিল অদ্রিতার মাথায়। পুরো হসপিটালে আরিয়ান আর অদ্রিতার খবর ছড়িয়ে গিয়েছে। সিসিটিভি চেক করে অবশেষে পুলিশ পৌঁছালো অদ্রিতা আর নাম্বি ওরফে আরফির চৌধুরীর কাছে। হসপিটালে ইনফরমেশনে আরভির বাবার নাম আরিয়ান চৌধুরী দেখে সবাই অনেকটা চমকে গেল। তাও স্বাভাবিকভাবে অদ্রিতাকে জিজ্ঞেস করলো আরিয়ান আর তার সম্পর্ক কি। অদ্রিতা নিরপেক্ষভাবে বলল আরিয়ান তার স্বামী হয় আর আরভি তার মেয়ে। পরে পুলিশ অদ্রিতাকে আরিয়ানের একটা পিক দিয়ে বলল এটা কি সেই আরিয়ান নাকি? অদ্রিতা তখন বলল না, এটা তার স্বামী নয়। নানাভাবে আর অনেক প্যাচওয়ালা প্রশ্ন করলো অদ্রিতাকে, কিন্তু শেষ অবধি রাফসানের নামে এক ভদ্রলোককে এসে বাঁচিয়ে দিল অদ্রিতাকে। রাফসান পেছন থেকে আসলো সাগর, আরিয়ান অ্যাসিস্ট্যান্ট। সাগর অদ্রিতার সামনে এসে বলল ম্যাম, আমি এরিয়ান স্যারের অ্যাসিস্ট্যান্ট। এরিয়ান স্যারের ক্রেডিট কার্ডের লোকেশন ট্র্যাক করে আমরা আপনার কাছে এসেছি। স্যার আমাকে আপনার কথা বলেছে অপারেশন শুরুর আগে, আর ইনি হলেন রাফসান খান, এরিয়ান স্যারের বেস্ট ফ্রেন্ড। এরপর অদ্রিতার আর রাফসান সাগর পরিচিত হলো। আরিয়ানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিল অদ্রিতা। রাফসান আর সাগর ওরফে আরভি নাম্মির খোঁজ খবর নিল। কেটে গেল 2 দিন। আরিয়ান এখন যথেষ্ট সুস্থ, আরভি অনেকটা সুস্থ। আরিয়ানের হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে। আফরাকে আরিয়ানের হসপিটালে ট্রিটমেন্ট করা হচ্ছে। এই 2 দিন অদ্রিতা একজন মায়ের দায়িত্ব পালন করছে। 1 সেকেন্ডের জন্য আরভিকে একা রাখেনি। রাফসান, সাগর এরা অনেকটা হেল্প করছে অদ্রিতাকে। এই 2 দিন আরভিও পোষ মেনে নিয়েছে অদ্রিতার কাছে। অদ্রিতার কোলে পরম শান্তিতে ঘুমায় আরভি। হয়তো মায়ের আদর পাচ্ছে। অদ্রিতাকে ছাড়া 1 মিনিটও থাকতা তারা যেন কষ্টকর আরভির জন্য। অদ্রিতা ও আরভিকে ছাড়া থাকতে পারবে না এমন একটা মুহূর্ত চলছে। এখনো মিডিয়ায় তোড়জোড় চলছে, তাই চেয়েও আরিয়ান পারছে না আরভির কাছে আসতে। সাগর আর রাফসান মিলে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে অদ্রিতাকে। এই 2 দিন রাফসান আর সাগরকে নিজের ভাইয়ের আসনে বসিয়েছে অদ্রিতা। সাগর ও রাফসানও অদ্রিতাকে নিজের বোন হিসেবে মানে। অবশেষে চলে এলো সেই মুহূর্ত। আরিয়ান হসপিটাল থেকে রিলিজ দিয়ে ফেলেছে। ওর বাবা, বোন আর পুলিশ গার্ডস সবাই আগে পাঠিয়ে দিয়ে আরিয়ান মাস্ক ক্যাপ পরে হাঁটা ধরল আরভির কেবিনের উদ্দেশ্যে। অদ্রিতা তখন আরভিকে হেঁটে হেঁটে ঘুম পাড়াচ্ছিল। একসময় ঘুমিয়ে পড়ে আরভি। আরিয়ান সব ব্যবস্থা করে অদ্রিতার কাছে আসলো। দরজার কাছে দৃশ্য দেখে মুখে হাসি ফুটল আরিয়ানের। আরিয়ান দরজায় নক করলো। অদ্রিতা তাকিয়ে দেখলো মাস্ক পরা কেউ দাঁড়িয়ে আছে। অদ্রিতা তাকাতেই আরিয়ান তার মাস্ক খুলে ফেলল, যার ফলে অদ্রিতাকে চিনতে অসুবিধা হয়নি। অদ্রিতা আরভিকে বেটে রেখে বলল আসসালামু আলাইকুম, আসুন। আরিয়ান হেসে অদ্রিতা সালামের জবাব দিয়ে ভেতরে ঢুকে আরভিকে জড়িয়ে ধরল।
তখন আরিয়ানের চোখ থেকে দুফোঁটা নোনা জল বেয়ে পড়ল। এই দুধের শিশুটাকে বাঁচানোর জন্য কত কিছু করছে, আর আজ সেই শিশুটি সুস্থ আছে ভেবে আনন্দে মনটা নেচে উঠল আরিয়ানের। আরিয়ানকে দেখে অদিতার বুকটা কেঁপে উঠল। অদিতা বুঝতে পেরেছে আরিয়ান আরভিকে নিয়ে যাবে। না চাইতেও আরভিকে হারানোর ভয়ে অদিতার চোখ থেকে পানি পড়তে লাগলো। মায়া এমন একটা মোহ যার জন্য মানুষ প্রাণ দিতেও দ্বিধা করে না মানুষ। আরিয়ান আরভিকে ছেড়ে অদিতার কাছে আসলো। আমি কি বলবো, ভাষা নেই আমার। একজন অজানা মানুষের জন্য আপনি এতটা করেছেন, তার তুলনা হয় না। আমি তো ভাবতেও পারিনি আমার মেয়েটাকে আমার পরে কেউ এতটা যত্নে রাখবে। আপনার এই ঋণ আমি শোধ করবো কীভাবে আমি জানি না। কথাগুলো বলা শেষে আরিয়ানের চোখ বেয়ে অশ্রুধারা বইল। অদিতা চুপ করে আছে। আসলে অদিতার কান্না আটকাতে চাইছে। এই কয়েকদিনে আরভিকে নিজের মেয়ের মতো আগলে রেখেছে অদ্রিতা, তাই আরভিকে নিয়ে চলে যাবে এটা মানতে পারছে না অদ্রিতার মন। অদ্রিতার সকল চেষ্টা বিফলে গিয়ে অদ্রিতার চোখ থেকে টুপ করে দুফোঁটা নোনা জল পড়ল। ততক্ষণে রাফসান সাগর দরজায় এসে উপস্থিত। অদিতার নাক টেনে পড়ল। সমস্যা নাই, আরভিকে আমি নিজের মেয়ের মতো করেই আগলে রেখেছি। আপনার ভরসার মান রাখতে পেরেছি, এর চেয়ে খুশির বিষয় আর কিছু নেই। আরভির দিকে খেয়াল রাখবেন, বড্ড মায়াবী আরভি। ওর মায়ার চালে যে কেউ ভয়ানকভাবে আটকে যাবে। আরিয়ান ভ্রুকুসকে বলল, আরভিকে মিস অদ্রিতা। অদ্রিতা আবারও নাক টেনে হাসে বলল, আপনি জানেন আপনার মেয়ের নাম নিয়ে ঝামেলায় পড়েছিলাম। গাড়িতে ওর নামই বলেননি আপনি। ডক্টররা জিজ্ঞেস করছিলে ওর নাম কি। পরে আরভি নামটা আসলো আর সেটাই দিলাম, আরভি চৌধুরী। আর বাবার জায়গায় আপনার নাম দিয়েছি, শুধু মায়ের জায়গায় আমার নাম। অদিতার কথা শুনে আরিয়ান হেসে বলল, আরভি নামটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার। আজ থেকেও আরভি চৌধুরী আমার মেয়ে। আরও টুকটাক কথা বলে আরিয়ান আরভিকে নিয়ে যেতে লাগলো। অদিতার কোল থেকে যখন ঘুমন্ত আরভিকে নিয়ে যাচ্ছিল তখন অদিতার মনে হচ্ছিল কেউ ওঠ থেকে কলিজাটা নিয়ে যাচ্ছে। না চাইতেও অদিতার চোখ থেকে টুপ করে পানি পড়তে লাগলো। অদিতার ইচ্ছে হচ্ছিল আরিয়ানকে বলতে আরভিকে যেন না নিয়ে যায়। পরক্ষণে মনে পড়ল কোন অধিকারে নিয়ে অদিতা এই কথা বলবে। আরভি তো মাত্র কয়েকদিনের আশ্রিতা ছিল তার কাছে। আরিয়ান অদ্রিতাকে ধন্যবাদ দিয়ে ঘুমন্ত আরভিকে নিয়ে চলে গেল। অদ্রিতা বেরিয়ে গেল। আরিয়ান চেয়েছিল অদ্রিতাকে ড্রপ করে দিতে, কিন্তু অদ্রিতা অজুহাত দেখিয়ে মানা করে দিয়েছে। আরভির সামনে যতবারই থাকবে ততবার কন্ট্রোললেস হয়ে পড়বে অদ্রিতা। তাই তো চুপ করে কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে হোস্টেলে চলে গেল অদ্রিতা। আর আরিয়ান আরভিকে নিয়ে বাড়ি চলে গেল। রাফসান সাগর ও নিজেদের বাড়ি চলে গেল। হোস্টেলে ফিরে অসুস্থ হারে কাঁদতে লাগলো অদ্রিতা। আরভির মায়াবী হাসি, ছোট ছোট হাতগুলো বড্ড টানছে অদ্রিতাকে। গত 3 দিন আগেও চিনত না এই মায়াবী বাচ্চাটাকে, আর আজ তার জন্যই কাছে। মায়া বড্ড খারাপ, যার প্রতি একবার মায়া লাগে তাকে ছাড়া বড্ড অসহায় লাগে। এক সময় কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ল অদ্রিতা। সাঁঝের মায়া চারিদিকে ছড়িয়ে পড়ছে। মুয়াজ্জিনের মধুর কণ্ঠে আল্লাহর মহত্ব ঘোষিত হচ্ছে। আরভিকে ঘুম পাড়িয়ে আফরাকে নিয়ে বসে আছে আরিয়ান। আদিত্য চৌধুরীকে সকল সত্য বলার পর তিনি কিছু না বলে চলে যান নিজের রুমে। আরিয়ান আকাশের দিকে চেয়ে আছে। আজান শেষে নামাজ পড়ে আবার আফরাকে নিয়ে বসলো। আফরা আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, ভাই একটা কথা বলি। আরিয়ান আফরার দিকে চেয়েও ওর চুলগুলো এলোমেলো করে দিয়ে পড়ল, আমার পিছিটা কবে থেকে কথা বলার জন্য আবার অনুমতি নিতে শিখেছে? হ্যাঁ, যা বলার নিঃসংকোচে বলে ফেলো। আরিয়ানের কথায় অভয় পেল আফরা। আফরা আরিয়ানের বুকের সাথে আরো মিশে বলল, জানো ভাইও, যখন তোমার কোনো খোঁজ মেলেনি তখন আমি বারবার কেঁদেছিলাম। আমাকে পচা ডক্টররা ইঞ্জেকশন দিয়েছিল, কিন্তু ঘুম থেকে উঠে আধো আধো চোখ খুলের পর পাশের বাসার ওই আন্টিটা আর রাফসান ভাইওর আম্মু মিলে তখন একটা বিষয় নিয়ে কথা বলছিল। আফরা থেমে গেল। মাথা নিচু করে কথাগুলো বলছিল আফরা। আরিয়ান আফরার মাথা উঁচু করে বলল, কি হলো? আমার প্রিন্সেসটা থেমে গেল কেন? আমার প্রিন্সেসকে যে থামলে চলবে না, তাকে সকল বাধা বিপত্তি পেরিয়ে উদ্দেশ্য হাসিল করতে হবে। এখন যা বলার একটু মাথা উঁচু করে বলতো, আর কখনো মাথা নিচু করবি না।
আফরা আবার সাহস পেল। এবার সে মাথা তুলে বলতে লাগলো, আন্টিরা বলছিল তুমি বিয়ে করে যখন লাল টুকটুকে একটা মেয়ে আনবে তখন নাকি তুমি আমাকে আগের মতো আদর করবে না, মা মরা মেয়ে হিসেবে তোমার বউ, আর তুমি নাকি আমাকে ফেলে চলে যাবে। ভাইও প্লিজ আমাকে ছেড়ে যেও না। আফরা কাঁদতে লাগলো। কথাগুলো আফরা গুছিয়ে বলতে পারেনি, কিন্তু আরিয়ান ঠিকই এর মানে বুঝে গেছে। আরিয়ান আফরার চোখ মুছে বলল, আফরামণি, কান্না করছিস কেন? আমি কখনো তোকে ছেড়ে যাবো না, এই যে প্রমিস। আফরার চোখের পানি মুছে আফরাকে আবার বুকে জড়িয়ে ধরল আরিয়ান, আর ভাবতে লাগলো কিভাবে মা মরা বোনকে একসাথে বড় করছে। এই বোনটা জন্য আরিয়ান নিজের সকল আনন্দ মাটি করছিল, কিন্তু আজ ওকে ভাবতে হবে আফরান আরফির কথা। আরিয়ানকে তো বিয়ে করতে হবে, আজীবন আরিয়ান ওদের সামলে রাখতে পারবে না, কিন্তু ওদের জন্য একটা এমন মানুষ প্রয়োজন যে ওদের আরিয়ানের মতো আগলে রাখবে। আরিয়ানের সকল ভাবনার অবসান ঘটিয়ে আফরা বলল, ভাইও তুমি আমার আর আফরার জন্য একটা মা আনবে? আমার না কাউকে মা ডাকতে ইচ্ছে হয় অনেক। স্কুলের সবাই যখন মায়ের হাত ধরে হাঁটে খায় তখন আমি তোমার হাত ধরি। খুব ইচ্ছে হয় একজন আম্মুর যে আমাকে রোজ নিজের হাতে খাওয়াবে, দিবে ভাইও? উত্তরের আশায় বসে রইল আফরা। আরিয়ান চুপ হয়ে রইল। আরিয়ান চুপ দেখে আফরা আরফির পাশে ঘুমাতে গেল। আরিয়ান তখনও নিশ্চুপ। ঈশা ওর কাজ শেষ করে হোস্টেলের রুমে ঢুকতেই মেঝেতে ঘুমন্ত অদ্রিতাকে দেখে দৌড়ে গিয়ে অদ্রিতাকে ডাকতে লাগলো। ঈশা ওর কাজ শেষ করে হোস্টেলের রুমে ঢুকতেই মেঝেতে ঘুমন্ত আদ্রিতাকে দেখে দৌড়ে আদ্রিতাকে ডাকতে লাগলো। আদ্রিতা ঘুম চোখে ঈশাকে দেখে জড়িয়ে ধরে সব বলতে লাগলো। অদ্রিতা ঈশাকে জড়িয়ে কাঁদছে, ঈশার চোখেও কোনো পানি। অনেকক্ষণ পর আদ্রিতা নিজেকে সামলে নিল আর উঠে ফ্রেশ হতে লাগলো। ঈশা ভাবতে লাগলো মাত্র 2-3 দিনের কারোর মায়া পড়ে এতটা পাগলামি করাটা আসলেই অদ্ভুত, কিন্তু মানুষের দ্বারাই যে সম্ভব। ঈশা অদ্রিতার জন্য খাবার করে নিল। আদ্রিতা ফ্রেশ হয়ে বের হতেই দুজন খেয়ে আড্ডা দিয়ে যে যার মতো ঘুমিয়ে গেল। ভোরে মিষ্টি আলো ফুটতেই শুরু করে দিয়েছে। ভোরবেলায় নামাজের পরপর একটু শুনতেই কখন যে ঘুমিয়ে পড়ছে অদ্রিতা তা বুঝতে পারেনি। ফোনের আওয়াজে ঘুম ভাঙল আদ্রিতার। ফোনের স্ক্রিনে বাবার নামটা জলজল করছে। এত সকাল বাবার ফোন দেখে মনের মধ্যে ভয় জেগে উঠল আদ্রিতার। মা ঠিক আছে তো? কারো কিছু হয়নি তো? হাজারো ভাবনার উকি দিচ্ছে আদ্রিতার মনে। আদ্রিতার সকল ভাবনাগুলোকে এক সাইডে রেখে ফোন ধরতেই চমকে গেল। ফোনের ওপাশ থেকে শুনতে পেল আদ্রিতার পৃথিবী উল্টে গেল। আদ্রিতা নিস্তব্ধ হয়ে গেছে। সকাল 10টা। চৌধুরী বাড়ির হলরুম দেখে যে কেউ বলতে বাধ্য এটা কোনো চিড়িয়াখানা। আর তার পাশে কিছু জোকার। আসলে আদিত্য চৌধুরী, আফরা, আরিয়ান, রাফসান, সাগর এরা সবাই মিলে আরবিকে শান্ত করে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু আরবি সে তো নাছোড়বান্দা, সে খাবে না ঘুমাবে না বলে পণ করছে। রাত থেকেই কান্না করছে আরবি। রাত থেকে আরবিকে সামলানো যেন মুশকিল হয়ে গেছে। মা মরা মেয়েটাকে অদ্রিতা খুব দারুণভাবে সামলিয়েছে। ব্যাপারটা রাফসান থেকে জানতে পারল আরিয়ান। আরবি হয়তো অদ্রিতাকেই খুঁজছে। নিজে অসুস্থ হয়েও আরবিকে এক হাতে সামলানোর চেষ্টা করতে লাগলো আরিয়ান। বর্তমানে জোকার সেজে এক একটার অবস্থা খারাপ। সেই রাতে আরিয়ান রাফসান আর সাগরকে ডেকে নিয়েছে। রাত থেকে সবাই জাগনা, এমনকি আদিত্য চৌধুরী। এক একজনের অবস্থা খুবই করুণ। সবাই কাঁদো কাঁদো মুখ করে অসহায়ভাবে বসে আছে। আরিয়ানের অবস্থা তো ছেড়ে দিয়ে মা কেঁদে বাঁচি টাইপ। আফরাও আরিয়ানকে এতটা জ্বালায়নি যতটা আরবি জ্বালাচ্ছে মাত্র এক রাতে। আরিয়ান চিন্তা করতে লাগলো এই বম্বে মরিচ পিচ্চিকে এই 2 দিন অদ্রিতা কেমনে সামলিয়েছে। নানুবাড়ির সরু মাটির রাস্তা ধরে হাঁটছে। নানুবাড়ির আশেপাশে মানুষের ভিড়। সবাই আমার দিকে কেমন করে যেন চেয়ে আছে। কারণটা আমি জানি। ওই তো সামনে আমার দাদু বাড়ির কিছু লোকজনকেও দেখতে পাচ্ছি, সাথে মামারাও আছেন। তার পাশে আমাদের পারিবারিক পুরাতন কবরস্থান। তার সামনে কিছু লোক পাশ কাটছে। মামারা কথা বলছে আর হাতের বাহুর সাথে চোখ মুছছে। সবার চোখ লাল ফোলা। আমি সামনে এগিয়ে যেতে লাগলাম। মামারা অসহায় ভাবে করুণ চোখে আমার দিকে চেয়ে রইল।
তাদের সকলের চাহনি সবকিছু এড়িয়ে আরো জোরে হাঁটা ধরলাম। ওই তো নানু বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির কিছুটা দূরেই কিছু লোকজন চেয়ার পেতে বসে আছে। বাড়ির ছাদ জানালা দিয়ে মহিলারা উঁকি মারছে, হয়তো আমার জন্য। ওই তো বাবা, আমার বাবা চাচুর সাথে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে কাঁদতে লাগলো বাবা। আমি সকল কিছু পেরিয়ে নানু বাড়িতে আমার জন্য বরাদ্দকৃত রুমটার দিকে অগ্রসর হলাম। আশেপাশে কম বেশি সবাই কাঁদছে। আমার কাজিনরা আমার কাছে আসতে লাগলো। আমি চুপ করে দ্রুত আম্মুর রুমে গেলাম। ওই তো মায়ের রুম। কিছুটা দূরে কাঁধে ব্যাগ ফেলে মায়ের রুমের দরজায় গেলাম। আশেপাশের মহিলারা সরে আমাকে ভিতরে যাওয়ার রাস্তা করে দিল। আমার হাঁটার গতি কমে গেল। বুকের ভিতর হাতুড়ি পেটা হচ্ছে, হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। মায়ের রুমের দরজায় যেতেই গোলাপ জল আর আগরবাতি তীব্র গন্ধ নাকে বাজল। ঘরের লাইট ফ্যান সব চালু। ওই তো আমার মা শুয়ে আছে, সাদা কাপড়ের নিচে মাটিতে শুয়ে আছে। খালামণিরা মায়ের পাশে বসে মুখ থেকে কাপড় সরালো। কি মায়াবী মুখ, মনে হচ্ছে ঘুমাচ্ছে। হ্যাঁ, আমার মা ঘুমাচ্ছে। এই ঘুম আর ভাঙবে না, কখনো ভাঙবে না। আমি মা বলে দৌড়ে নিচে শুয়ে থাকা সাদা কাপড়ে ঢাকা লাশটির কাছে গেলাম। তার মায়াবী মুখটা ধরে চুমু দিতে লাগলাম। আশেপাশে সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে। ভাবতেই অবাক লাগছে, আমার মা আর পৃথিবীতে নেই। আমি কাঁদতে লাগলাম, শব্দ করে কাঁদতে লাগলাম। মা বলে কখন পিতারে চিৎকার করলাম, মা, ও মা, মা উঠো, কথা বলো না। দেখো তোমার মেয়ে, তোমার আদ্রিতা তোমার কাছে এসেছে। ওঠো না মা, মা গো ওঠো। তুমি না আমার বন্ধু, তুমি সাথে কথা বলো না কেন মা? ও মা, মা। একটু থেমে নাক টেনে মৃত মায়ের বুকে মাথা রেখে বলতে লাগলাম, মা, ও মা, আমার না খুব ক্ষুধা লেগেছে, খাইয়ে দিবে না? তোমার হাতে রান্নাটা না খুব মজা। কতদিন তোমার হাতের সেই ঝাল ঝাল তরকারি খাই না। মা গো, আমি না কাল ঠিক মতো খাইনি, আজ সকাল থেকে না খেয়ে আছি, খাইয়ে দাও না মা। ও মা, কথা বলো, আর কত ঘুমাবে? ওঠো না মা, ওঠো। আবারও থেমে গেল অদ্রিতা। কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, মা, আমি আমার মনের সব কথা কাকে বলবো? মা একটু ওঠো না, মা একটু উঠো না। ও মা, মা। অদ্রিতার বাচ্চামো কথায় সবাই কাঁদছে। অদ্রিতার বাবা মামারাও সেখানে উপস্থিত হলেন। অদ্রিতার বাবা ওর মাথায় হাত রাখলো। অদ্রিতা পিছনে ফিরে ওর বাবাকে দেখে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। অদ্রিতার বাবাও কাঁদছে। নিজের প্রিয়তমা স্ত্রীর মৃত্যুটা যে মানতে পারছেন না তিনি। অদ্রিতা বলতে লাগলো, বাবা, তুমি খুশি তো? আজ থেকে আর কেউ তোমাকে বলবে না একটু রেঁধে দাও। আজ থেকে আর কেউ বলবে না আমার ঔষধ এনে দাও। আপু, তুমি খুশি তো? তোমার আর টাকা খরচ লাগবে না আমার ঔষধে। বাবা, আজ থেকে তুমি মুক্ত। আর কেউ তোমায় রাত জাগার জন্য বকবে না। আজ থেকে তুমি বাড়িতেই আড্ডা দিও, কেউ কিচ্ছু বলবে না, আর টাকাও লাগবে না। মামা, তোমাদের আর জমি বিক্রি করে টাকা দেওয়া লাগবে না। আমার মা আর নেই, আর কেউ বলবে না। ভাই, আমি বাঁচতে চাই, আমার মেয়েটার জন্য আমি বাঁচতে চাই।
আমার ভাই বোনদের নামে থাকা জায়গা বিক্রি করে টাকা দিয়ে আমার চিকিৎসা করা। তোমরা সবাই আজ থেকে মুক্ত। তোমাদের সবার টাকা বেঁচে গেল, বিনিময় আমার আমার মাকে ফিরে দাও না। তোমাদের বিরক্তির কারণ চলে গেছে, আর কেউ তোমাদের দরবারে পাঁচের আকতে নিয়ে দাঁড়াবেও না। ও বাবা, মামা, দাও না আমার মাকে ফিরে। অদ্রিতার কথায় পুরুষরাও কাঁদছে। অদ্রিতার নাক টেনে আবারও বলল, আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমাতে চাই। দাও না আমার মাকে ফিরিয়ে। কার জন্য কার জন্য আমি এত দূরে গিয়ে চাকরি করতে লাগলাম? ও মা, আমাকে নিয়ে যাও। আজ থেকে কে ফোন করে বলবে, কি রে, খেয়েছিস কিছু? খালামণি, তোমার ডাকো না আম্মুকে। কেউ ডাকো না আম্মুকে। আমি কার জন্য টাকা জমাইতেছি? মা, ও মা, আমি তোমার জন্য একটা চুড়ি কিনছি, পরবে না? মা, আমি কাকে নিয়ে বাঁচবো? আজ থেকে আমি এতিম হয়ে গেলাম যে। ও মা, কথা বলো। আজ থেকে কে আমার কারণে অকারণে বকবে? কে আমার থেকে হাসি মুখে চেয়ে থাকবে? আমি কার জন্য বাঁচবো মা? অদ্রিতা চিৎকার করে কাঁদতে লাগলো। সবাই কাঁদছে। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারালো অদ্রিতা। সবাই মিলে অদ্রিতাকে অন্য রুমে নিয়ে গেল। ইতিমধ্যে ডাক্তার এসে হাজির হলেন। অদ্রিতার মাকে গোসল করতে নিয়ে গেল মহিলারা। অনেকেই কবরের জায়গায় গেল। সবাই কাঁদছে। কাঁদতে কাঁদতে ফর্সা মুখ ফুলে লাল টমেটো হয়ে আছে অদ্রিতা। আধা ঘন্টার মধ্যে চোখ মিলল অদ্রিতা। ইতিমধ্যে ওর মায়ের গোসল শেষ বিদায়ের গোসল। অদ্রিতার চোখ খুলে আমার মা বলে চিৎকার করে দৌড়ে ওর মায়ের লাশ রাখা রুমটায় গেল। সেখানে ওর মায়ের লাশ না পেয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। পরে ওর মায়ের লাশের খাটিয়া দেখে শান্ত হয়ে খাটিয়ার কাছে গেল অদ্রিতা। শান্ত চোখে ওর মায়ের মুখটা দেখে মুচকে এসে কাঁদতে লাগলো। খাটিয়ার সামনে বসে পড়ল অদ্রিতা। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, তুমি বেঈমান। তুমি বলেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, আর আজ? মা, তুমি মিথ্যাবাদী। আমাকে একা করে দিলে। ও মা, আমি আমি কার জন্য নতুন নতুন সারপ্রাইজ রেডি করব? মা, ও মা, মা গো, দেখো না তোমার মেয়ে কাঁদছে। চোখ খোলো। আমার চোখের পানি কে মুছিয়ে দেবে মা? মা গো, তুমি ছাড়া যে বড্ড একা আমি। এই দুনিয়ায় তোমার মতো করে কে আগলে রাখবে আমায়? কে বলবে আমি আছি তো, ভয় কিসের? মা গো, আমি যে তুমি ছাড়া বড্ড অসহায়। মা গো, আমি আজ হেরে গিয়েছি। আমাকে নিয়ে যাও না তোমার সাথে। মা, মা, আমি হেরে গেছি। তুমি প্রতারক মা, তুমি প্রতারক। কেন মিথ্যে বলে বহুদূর পাঠাইছিল? কেন কেন আজ আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে? মা গো, আমায় নিয়ে যাও। অদ্রিতা কাঁদতে লাগলো। ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারণ নেই। অদ্রিতা মাটিতে বসিয়ে রইল। সবাই মিলে অদ্রিতার মায়ের লাশ খাটিয়াকে কাঁধে নিয়ে নিল। আর অদ্রিতাকে অনেকে মিলে ধরে রেখেছে। সে তার মাকে নিয়ে যেতে দিবে না। কাঁদতে লাগলো অদ্রিতা। মা ছাড়া সন্তান পালা কতটা যন্ত্রণা তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে চৌধুরী বাড়ির পুরুষরা, আরিয়ান বাদে। কিন্তু অসুস্থ থাকায় আরিয়ানও পারছে না সামলাতে। দুপুর থেকে নলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে আরবিকে। বাকিদের অবস্থা করুণ। আরিয়ানের হঠাৎ মনে পড়ে অদ্রিতার কথা। একমাত্র অদ্রিতাই পারবে আরভিকে সামলাতে। আরভির মায়ের পর অদ্রিতাই তো সামলিয়েছিল। কিছু না ভেবে আরিয়ান সাগর থেকে অদ্রিতার নাম্বার নিল। অনেকবার বাজলো কল, কিন্তু কেউ ধরল না। হতাশ হয়ে আরভির দিকে চেয়ে রইল। মা এমন একটা শব্দ যার কোনো দ্বিতীয় অর্থ হয় না। পৃথিবীর সবকিছু দ্বিতীয় পাওয়া গেলেও মা পাওয়া যায় না। আদিতার মাকে ওর নানাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আদিতা ওর মায়ের কবর দূর থেকে দেখাতে নিল ওর কাজিনরা। আদিতা ছুটে গিয়ে ওর মায়ের কবর উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। কান্না মিশ্রিত কণ্ঠে বলতে লাগলো,
মা, ও মা, তুমি তো অন্ধকারে ভয় পাও, ওঠো না। বাবা, মামা, মা অন্ধকারে ভয় পায়, জানো না? আমার মাকে কেন এই ছোট্ট ঘরটায় রাখলা? আমার মায়ের কষ্ট হচ্ছে। মা, ঔষধ খাবে না? তোমার সন্ধ্যার ঔষধের সময় হয়ে গিয়েছে তো। মা গো, কে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? মা গো, কেন আমায় এতিম করে দিলে? আমি কাকে মা ডাকবো? কার জন্য টাকা আয় করবো? মা! কাঁদতে কাঁদতে সেখানে বেহুশ হয়ে গেল আদ্রিতা। এতক্ষণ হাজার চেষ্টা করেও আদ্রিতাকে কেউ কবর থেকে সরাতে পারেনি। আদ্রিতাকে রুমে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। সারাদিন না খাওয়া আর কান্নার ফলে লো প্রেশার হয়ে গিয়েছে আদ্রিতার। আদ্রিতার বাবা অঝরে কাঁদতে লাগলেন নিজের মেয়ের জন্য। অনেকেই আদ্রিতার বাবাকে নানানভাবে নানান কথা বলছে, তো আবার কেউ কেউ আকার ইঙ্গিতে আদ্রিতাকে বিয়ে দেওয়ার কথা বলছে। আদ্রিতার বাবা শূন্য মস্তিষ্ক নিয়ে মেয়ের দিকে চেয়ে বসে রইলেন। সেদিন রাত কোনো মতে কাটল সবার, কেউ ঘুমায়নি সেদিন। ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। আরিয়ান, আরবি সহ বাকিদের নিয়ে রওনা হলো আদ্রিতার নানুর বাড়ির উদ্দেশ্যে। সিম কোম্পানি থেকে আদ্রিতার ফোন কল লিস্ট চেক করে ঈশার নাম্বার নিয়ে ঈশার থেকে আদ্রিতার ব্যাপারে সকল কথা জেনেছে। ঈশার থেকে আদ্রিতার বাবার নম্বর নিয়ে রেখেছে। কথা বলবে কিনা বলবে এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে একসময় কল করে ফেলল আরিয়ান। সবেমাত্র ফজর নামাজ পড়ে উঠে আদ্রিতার মায়ের কবরে পানি দিয়ে বাড়িতে আসলো আদ্রিতার বাবা। হঠাৎ অচেনা নম্বর থেকে ফোন আসায় রিসিভ করে সালাম দিলেন। আরিয়ানও প্রতি উত্তরে সালামের জবাব দিল। তারপর তারা পরিচয় বিনিময় করলো। এক পর্যায়ে আরিয়ান বলল, আঙ্কেল, আপনার সঙ্গে অদ্রিতার ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছিলাম। যদি এই মুহূর্তে কথা বলা উচিত নয়, তবে আমি বাধ্য হচ্ছি। আমি নিরুপায় আঙ্কেল। আরিয়ানের কথায় আদ্রিতার বাবা কিছুটা ভয় পেলেন, কারণ এত বড় মানুষ হঠাৎ আদ্রিতার ব্যাপারে কি বলবে। ঘাম ছুটতে লাগলো ওনার। তিনি কাঁপা কাঁপা গলায় বলল, আদ্রিতা কি কোনো ভুল বা অন্যায় করেছে? আরিয়ান বুঝতে পেরেছে আদ্রিতার বাবার অবস্থা, তাই বনিতা না করে আদ্রিতার সাথে আরিয়ানের দেখা হওয়া, আরবিকে সামলানো, আরবির জন্য কান্না করা, সব কিছুই বলল আরিয়ান। এসব শুনে বাকরুদ্ধ আদ্রিতার বাবা। আরিয়ান বলল, আঙ্কেল, অদ্রিতার যে অবস্থা তাতে ওকে ঠিক করতে হলে ওকে সব কিছু থেকে দূরে রাখতে হবে, নতুন পরিবেশ রাখতে হবে ওকে। আমি অদ্রিতাকে বিয়ে করতে চাই। পূর্ণ মর্যাদা দিয়ে ওকে সসম্মানে চৌধুরী পরিবার স্বাগতম জানাতে চাই। আপনি কি দেবেন আমাকে অদ্রিতাকে বিয়ে করার অনুমতি? আরও অনেক কথা বলার পর আদ্রিতার বাবা সবকিছু বিবেচনা করে আরিয়ানদের আসতে বলল। আর আদ্রিতাকে আরিয়ানই রাজি করাবে এই ব্যাপারে আশ্বস্ত করলো আরিয়ান। অবশেষে আদিত্য চৌধুরী বাড়িতে বাকিরা সবাই ভোরবেলা রওনা হলো আদ্রিতার গ্রামে। বেলা 10টা। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে চলছে চৌধুরীরা। আপনার কাছে এই যেন স্বপ্নপুরী। আপনারা অবাক হয়ে সব দেখছে। আর আরবি কিছুক্ষণ পর পর ইয়া বিশাল চিৎকার করে উঠছে। আরবিকে সামলানো যেন আরো মুশকিল হয়ে যাচ্ছে। সবার অবস্থা খুবই করুণ। আরবিকে সামলাতে গিয়ে এক একজনের হাল নাজেহাল। সকলেই ঘুম থেকে উঠে দিক বিদিক শূন্য দৌড়ে মায়ের কবরের দিকে গেল আদ্রিতা। বাঁশি ঘেরা কবরের বাইরে বসে অঝরে কাঁদতে লাগলো আদ্রিতা। মা গো, কেন আমায় একা ফেলে গেলে? আমাকেও নিয়ে যেতে এই নিষ্ঠুর দুনিয়া থেকে। মা, তুমি কি রাগ করে আমাকে ফেলে চলে গেছো? এই যে আমি কান ধরছি, দেখো, প্লিজ ফিরে এসো। রুমে আদ্রিতাকে না পেয়ে মুহূর্তে হইচই লেগে গেল খান বাড়িতে। আদ্রিতার নানার বাড়ি নাম খান ম্যানশন। সবাই মিলে খুঁজতে লাগলো আদ্রিতা ওর মায়ের কবরের সামনে। ধরে বেঁধে অনেক কষ্টে আদ্রিতাকে রুমে আনলো সবাই। আদ্রিতা তো চিৎকার করে বলছে, আমার মা একা, আম্মু একা থাকতে ভয় পায়, আম্মুর কাছে যেতে দাও আমাকে, ছাড়ো আমাকে। এমন কথা বলতে লাগলো আদ্রিতা। আদ্রিতার কথায় আর কান্নায় কাঁদতে লাগলো অনেকেই। আদ্রিতা বাবা অনেক কথা বলে শান্ত করলো আদ্রিতাকে। বাবার বুকে কুটিসুটি মেরে বসে আছে আদ্রিতা। আর আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আদ্রিতার বাবা। আদ্রিতা শান্ত হয়ে দেখে আদ্রিতার বাবা বললেন, আনভির মা হবি? বাবার কথা চমকে গেল আদ্রিতা। কোন আরবির কথা বলছে ওর বাবা? আরিয়ান চৌধুরীর মেয়ে নাকি অন্য কেউ? উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে বাবার দিকে আদ্রিতা। আদ্রিতার চাহনির মানে বুঝে মুচকি হেসে বলল, বিশিষ্ট ব্যবসায়ী আদ্রিতা চৌধুরী।
একমাত্র ছেলে আরিয়ান চৌধুরীর মেয়ে আরভির চৌধুরীর কথা বলছি। আশা করি আর কিছু বলা লাগবে না। তুমি বুঝবে। তুমি মা হারিয়েছো, তুমি বুঝেছো মা না থাকার কষ্ট। তুমি নিশ্চয়ই চাও না অন্য কেউ ও মতো কষ্ট পাক, আর যদিও সে 7 মাসের শিশু। আদিতা কিছু বলতে চেয়েছিল, কিন্তু ওর বাবা ওকে থামিয়ে আবার বলতে লাগলেন, আমি জানি সবটা ঠিক না। গতকাল তোমার মা মারা গেছে আর আজ আমি এসব করছি, কিন্তু তুমি কি জানো গত 2 দিন ধরে আরবিকে নয়েলের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। আনবিকে আবারও হাসপাতালে রাখা হয়েছে। শঙ্কন আরিয়ান চৌধুরীও আরবিকে সামলাতে পারছে না, সেটা তো তুমি সামলিয়েছে। ডক্টরেরাও বারবার বলছে ওর মায়ের কাছে ওকে দিতে, আর সেটা তুমি। আশা করি তুমি কারোর খারাপ চাইবে না। বাকিটা তোমার হাতে। ভেবেচিন্তে উত্তর দিও। নাস্তাটা করে নাও, আর যদি ভেবে থাকো না খেয়ে কান্না করে অসুস্থ হয়ে যাবে, তাহলে একটা কথা বলি। তোমার মায়ের বড্ড আদরের পুতুল ছিলে তুমি। তোমাকে পুতুলের মতো বড় করেছে সে। তার কষ্টগুলো বৃথা যেতে দিও না। কথাগুলো বলে আদিতার বাবা চলে গেলেন রুম থেকে। আর কিছুক্ষণ পর আদিতার এক ভাবি নাস্তা নিয়ে চলে গেছে। আদিতার রুমটাই সম্পূর্ণ একা। আদিতার মাথায় হাজারো ভাবনা উকি দিচ্ছে। আদিতা ওর বাবার বলা কথাগুলো ভাবছে। অবশেষে আদিতার নানু বাড়ি পৌঁছালো চৌধুরী পরিবার। আরবি মাঝে কিছুক্ষণ শান্ত থাকলেও এখন অচেনা পরিবেশ দেখে বড় বড় চোখ করে থেমে থেমে চিৎকার করছে। আরবির চিৎকার শুনে এক একজনে হাল বেহাল। আরিয়ান বিরক্ত হয়ে বলল, বাপ থাম, তোর বাপ মা কেমনে পালতো আল্লাহ মালুম। আর এই অদ্রিতাও বা কেমন তোকে সামলাইছে আল্লাহ জানে। আল্লাহ ওকে অস্তে থাম। আর একটু সামনেই তোর অদ্রিতা মা আসে, ওর কানের কাছে যাইয়া চিল্লাস, তখন আমিও দেখবো কেমন তুই চিল্লাতে পারিস। আরিয়ানের বিরক্তি মাখা কথা শুনে রাফসান, সাগর, আফরা সহ গার্ডরাও হাসতে হাসতে কাহিল। আরিয়ান সবসময় মুড নিয়ে থাকলেও আজ আরভির গগন বিদারী চিৎকারে সে হাফ পাগল। আরভি চিৎকারে আশেপাশে অনেক বাড়ি থেকে বেরিয়ে চেয়ে আছে, তাতে কারো বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই। অবশেষে সবাই পৌঁছালো আদিতার নানুর বাড়ি গেটে। সেখানে আরিয়ানদের স্বাগতম জানালো আদিতার বাবা, মামা, কাজিন, ভাইরা সহ আরো কয়েকজন ছিল। আরিয়ান ওনাদের সালাম দিয়ে কাঁদো কাঁদো ফেস করে বলল, আঙ্কেল অদ্রিতকে একটু বলুন প্লিজ। আর কিছুক্ষণ ওর চিৎকার শুনতে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। আরিয়ানের কথায় সবাই হাসতে লাগলো। আরবি তখন চিৎকার করছে, তাই কেউ আর কথা না বাড়িয়ে আরিয়ানকে আদিতার রুম দেখিয়ে দিল। আরিয়ান তাড়াতাড়ি করে আদিতার রুমের সামনে গিয়ে নক করলো। বাচ্চার কান্নার আওয়াজে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলো আদ্রিতা। তার কয়েক সেকেন্ড পরে দরজায় নক পড়ায় আদিতা ভেতরে ঢোকার পারমিশন দিল। আর সাথে সাথেই হুড়মুড়িয়ে আরভিকে নিয়ে রুমে ঢুকে পড়ল আরিয়ান। হঠাৎ আরভি আরিয়ানকে দেখে কিছুটা চমকে গেল আদ্রিতা। আরিয়ান ভনিতা না করে আরভিকে আদিতার কোলে দিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, এর কান্না থামো, গত 2 দিন ধরে এভাবে চিল্লাচ্ছে। এই যে ব্যাগ। কথাগুলো বলে হাফ ছাড়ল আরিয়ান। অদ্রিতা ভ্যাবলার মতো চেয়ে আছে এখনো। আরভি তখন চিৎকার করছে। কিছুক্ষণ পর আদ্রিতার কোলে শান্ত হয়ে ফিডার খাচ্ছে আরভি। রুমের বাইরে থেকে কম বেশি সবাই এই দৃশ্য দেখে অনেকটাই অবাক। অদ্রিতা আরভিকে ঘুম পাড়িয়ে শুয়ে দিল। আরভি আনা বিছানায়, পাশে আদ্রিতাকে সবকিছু এগিয়ে দিচ্ছে আরিয়ান। আরভিকে শুয়ে দিয়ে আরিয়ান সহ আদ্রিতা বাইরে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। পশ্চিম আকাশে লাল টকটকে আগুনের গোলার মতো সূর্যটা ধীরে ধীরে সাগরের বুকে মিশে যাচ্ছে। আকাশ নিজের কমলা, লাল, হলুদ রঙের মিশ্রণে নিখুঁতভাবে সাজিয়েছে। মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে আকাশটাকে এঁকেছে। গাছপালার রঙও কমলা মনে হচ্ছে। চারিদিকে মন ভোলানো মুগ্ধ বাতাস বইছে। সেই বাতাসের সাথে সাথে উড়ছে কোমর অবধি লম্বা কালো চুল। খুব খোশ মেজাজে নদীর পাড়ে বাবার কাঁধে মাথা রেখে বসে আছে অদ্রিতা। আদরের কন্যার আবদারে তার এখানে আসা। আদ্রিতার বাবা মা খুব আদর যত্নে বড় করছে এই মেয়েটিকে।
যখন যেটি চেয়েছে সেটাই এনে দিয়েছে, না চাওয়ার আগে পারলে সামনে এনে হাজির করত। বড্ড অভিমানী মেয়ে তার, সাথে রাগ জেদ তো ভরপুর আছে, কিন্তু কখনো তার কথার উপর কথা বলেনি, কখনো কোনো আদেশ অমান্য করেনি। যেমন উদাহরণস্বরূপ বিয়েটা কথাটাই বলা যায়। আদিতার বাবা আড়ালে চাপা শ্বাস ছাড়লেন। সে কি কোনো অপরাধ করছে? সে তার ছোট্ট মেয়েটির প্রতি অন্যায় করেনি তো? ওর জীবনটা নষ্ট করে দিচ্ছে না তো? আদিতার সংসার জীবনের জন্য এখনো অনেক ছোট, তার উপর একটা বাচ্চা। আদিতা এসবের জন্য এখনো প্রস্তুত নয়, কিন্তু আদিতার বাবা আরিয়ানের উপর পুরো বিশ্বাস আছে। আদিতার কথায় ভাবনার সুতো ছেড়ে বাস্তবে ফিরল আদিতার বাবা। আব্বু, একটা কথা জিজ্ঞেস করবো, রাগ করবে না তো?